জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি আজ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বলছেন আইনজীবীরা। চাকরি পুনর্বহাল দাবিতে আমরণ অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। আমাদের দাবি একটাই, আমাদের বাকি যে ব্যাচমেটরা এখনো সারদাতে আছে, কালকে 15 তারিখ তাদের পাসিং প্যারেড, তো তাদের সাথে আমাদের একসাথে পাসিং প্যারেড হয়ে আমরা চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। বৈদেশিক নীতিতে নতুন মাত্রা যোগ করবে পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর। অর্থনীতি, বাণিজ্য ও ভূ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা। চীনের সাথে আমাদের সম্পর্কটা বেশিরভাগই আমাদের অর্থনৈতিক সম্পর্কটা বেশি, আপনি জানেন বিভিন্ন প্রজেক্ট অনেক কিছুতে বাংলাদেশে তাদের ইনভলভমেন্ট। সরকার সঠিক পথেই হাঁটছে, আমরা ফরেন পলিসি অটোনমি বলি বা অটোনমাস ফরেন পলিসি, সেটা আমরা খুব ভালোই বুঝতে পেরেছি। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে পঞ্চগড়ের আটোয়ারি স্বাস্থ্য কমপ্লেক্স। 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা, একজন চিকিৎসক, সংকট সমাধানের দাবি। মৌলভীবাজারে পাহাড়ি টিলায় হচ্ছে কফি চাষ, সফলতা পাওয়ায় উৎপাদনে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। আমদানি নির্ভরতা কমার আশা। কফি বাগান দেখে যদি আমাদের কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং কফি চাষ করে, তাহলে কফির উপর আমদানি নির্ভরতা আমাদের অনেক কমে যাবে। জমি নিয়ে বিরোধে বাড়ি ছাড়া জুলাই আন্দোলনের সমন্বয়ক রোমানা খান। কয়েক দফা হামলার শিকার পরিবার পালিয়ে বেড়াচ্ছেন প্রাণ ভয়ে। ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা যদি এলাকায় থাকি তাহলে আমাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে। এক সপ্তাহেও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল। রেড অ্যালার্ট জারি, দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন কয়েক বিলিয়ন ডলার। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছে আমি শিকা আজিজ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপিল আবেদনের উপর শুনানি আজ। এর আগে গত 9 জানুয়ারি এই মামলার এক আপিলকারী কাজী সালিমুল হক কামালের পক্ষে আপিলের সারসংক্ষেপ জমা না দেওয়ায় তার আইনজীবী সময় চাইলে আপিলের পরবর্তী শুনানি 14 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন আদালত। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলার বিচার সংবিধান ও আইন অনুসরণ করা হয়নি। মামলাটি আইনগত, মৌখিক, এমনকি শোনা সাক্ষ্য প্রমাণহীন, অনুমান নির্ভর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মামলায় খালেদা জিয়া সহ অন্যদের সাজা দেওয়া হয়েছে বলেও জানান তারা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল খালেদা জিয়ার করা লিভ টু আপিল গেল 11 নভেম্বর মঞ্জুর করে 10 বছরের কারাদণ্ড স্থগিতের আদেশ দেন আপিল বিভাগ। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ সব আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়। এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের করা হয়। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষা আগামী শুক্রবারের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার স্থানীয় সময় বিকেল 3:30টায় লন্ডন দ্য ক্লিনিক হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা জানান। বলেন, নেফ্রোলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সহ বিভিন্ন বিষয়ে ডক্টররা প্রতিদিনই বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। সব পরীক্ষা শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসক। বেগম জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান ডাক্তার জাহিদ। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশন অব্যাহত রেখেছেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা। মঙ্গলবার সকালেও সচিবালয়ের সামনে তাদের অনশন চালিয়ে যেতে দেখা যায়। এ সময় তারা জানান, অন্যায়ভাবে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের 4 জনের প্রতিনিধি দল জননিরাপত্তা সচিবের সঙ্গে দেখা করলেও আশানুরূপ কোনো সিদ্ধান্ত পায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। দর্শক, অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অনশন কর্মসূচির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, দাবি আদায়ে অনশনরত এসআইরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ ইশিকা। গতকাল রাত থেকেই কিন্তু এখানে অনশন কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত 321 জন এসআই, যারা রাজশাহী ক্যাডেটে প্রশিক্ষণরত ছিলেন। তাদেরকে নানা অজুহাতে আসলে চাকরিচ্যুত করা হয়েছে। তারা
সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশে চীনা বিনিয়োগ অক্ষুণ্ণ রাখা সহ সফরে দেশের অর্থনীতি, বাণিজ্য ও ভূ রাজনীতির ইতিবাচক পরিবর্তনের আশা তাদের। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 5 আগস্ট পট পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় হতে দেখা যায় চীনকে। দেশটিতে একের পর এক আমন্ত্রণ জানানো হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে। এরই ধারাবাহিকতায় আগামী 20 থেকে 24 জানুয়ারি চীন সফরে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন। সেখানে চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার এটাই হবে প্রথম দ্বিপক্ষীয় সফর। বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরকে নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমাদের কাছে মনে হয়েছে যে পররাষ্ট্রনীতি একটা জায়গা যেটা খুবই ইগনোরড এবং খুব নেগলেক্টেড অবস্থায় ছিল এতদিন। আমি মনে করি সরকার সঠিক হাঁটছে, এটাকে আমরা ফরেন পলিসি অটোনমি বলি বা অটোনমাস ফরেন পলিসি, সেটা আমরা খুব ভালোই বুঝতে পেরেছি। বর্তমান যুগের যে ডিপ্লোমেসি আর আরও 20-50 বছর আগের ডিপ্লোমেসি কিন্তু এক নাই। তো সেই হিসাবে আমাদের সাথে চীনের সম্পর্ক থাকবে, আমাদের সাথে ভারতের সম্পর্ক থাকবে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য $25 বিলিয়ন, যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। উপদেষ্টার সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ বাড়বে বলেও আশা তাদের। চীনের সাথে আমাদের সম্পর্কটা বেশিরভাগই আমাদের অর্থনৈতিক সম্পর্কটা বেশি, আপনি জানেন। বিভিন্ন প্রজেক্ট অনেক কিছুতে বাংলাদেশে তাদের ইনভলভমেন্ট আছে এই দেশে। পৃথিবীর প্রায় সমস্ত এমনকি অনেক দূরবর্তী গুরুত্বপূর্ণ রাষ্ট্রেরও তাদের কাছে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিকভাবে। সেটা আমি মনে করি যে এই পররাষ্ট্র উপদেষ্টার যে চীনে যে দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে, এর ফলে অন্যান্য রাষ্ট্র এতে নাখুশ হবে বলে আমি মনে করি না। সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ফলাফল আসতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। চীন এবং ভারত এই দুটি যদি আজকে চায় যে আমরা 7 দিনের ভিতরে এই রোহিঙ্গাদের এখান থেকে ওইখানে রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করব, তাহলে এটা অসম্ভবের কিছুই না। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার দেবহাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে দেবহাটা থানার ওসি হযরত আলী বিষয়টি নিশ্চিত করেন। বলেন, দেবহাটা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেনজির হোসেন নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সাবেক সভাপতি। 5 আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি। তার বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে। শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার। সোমবার আবু সাইদের ভাই রমজান আলী প্রসিকিউশনে এই অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই ঘটনায় রংপুরে একটি মামলা হলেও ট্রাইব্যুনালে বিচার চলতে বাধা নেই। ছাত্র জনতার আন্দোলনে 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। চিফ স্যারের কাছে যেটা জানতে পারলাম যে বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে এবং বিচার কার্যক্রম হবে ইনশাআল্লাহ খুব দ্রুত, এবং স্যারে আশ্বস্ত করেছে শুধু আবু সাইদের বিচার না, বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে। আবু সাইদ হত্যাকাণ্ড একটি দিনের আলোর মতো পরিষ্কার, সেখানে বিশ্বসহ গোটা দেশবাসী সেটি প্রত্যক্ষ করেছে। তো আমরা এই বিগত 5 মাস পেরিয়ে গেলেও এখনো আবু সাইদ হত্যায় যে সকল এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ।
কুমিল্লা সীমান্তের পুকুর পাড়ে কাঁটাতারের বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দুপুরে কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তে বেড়া নির্মাণ শুরু করে তারা। বিজিবি বলছে দুপক্ষের সমঝোতার ভিত্তিতেই চলছে বেড়া নির্মাণ। এদিকে কয়েকদিনের উত্তেজনার পর স্বাভাবিক লালমনিরহাট সীমান্ত। সুমন কবির, জামাল বাদশার তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। পুকুরটির 1/3 ভারতে আর বাকি একাংশ বাংলাদেশে পড়েছে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসল সহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। সেই পুকুর পাড়েই বেড়া তুলছে বিএসএফ। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় শাহপুর সীমান্তের পুকুরটির কাছেই সতর্ক অবস্থানে আছে বিজিবির টহল দল। অন্যদিকে বিএসএফ এর উপস্থিতিতে চলছে বেড়া নির্মাণের কাজ। বিএসএফ এর এমন কর্মকাণ্ডে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাদের অভিযোগ, 0 পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। না, আমরা তার কারণে বেড়া 20 গজের ভিতরে দিতেছে, এটা আমরা তো খারাপ লাগতেছে। আন্তর্জাতিক রায় আছে 150 গজ দূরে তার কারণে বেড়া, আর এই জায়গা দিতেছে মাত্র 20 গজের ভিতরে। এটাকে আমরা উপকার কি, আমরা তো ক্ষতি হইতেছে। আমরা অনেক সময় দেখতে যাই যে কোথায় বেড়া দেয়, তারা এই সুযোগটা দিতেছে না। বন্দুক দেখায় বা গুলি করে দিব, সরে যাইতে বলে। তো 20 গজের ভিতরে বেড়া দিলে তো আমরা অত্র এলাকার মানুষ একটু বিপদে পড়বো। কেন এইদিকে হাঁটাচলা করা যাবে না। হাঁটাচলা করতে গেলে মনে করেন গুলি দিব বা ধমকাইতে আছে, জমি জামা আছে, এটাও ব্যবহার করা যাবে না। আমাদের বর্ডারে যে বেড়া হইতে আছে, তো আমরা তো আত্মীয় স্বজন ইন্ডিয়া এদিকে এদিকে আসিল, এতদিন তো কথাবার্তা বলছি। এখনও একটু বেড়া হয়ে যাওয়ার পরে কথাবার্তা বলতে হয় না। তবে বিজিবি আছে, ইনশাল্লাহ আমরা এই নিরাপদে করতে পারি। বিজিবি আমরা করে দিয়ে সুযোগ করে দিতে আছে। তবে বিজেপি বলছে দুই পক্ষের সমঝোতাতেই বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে কাজ করলে বাধা দেয়া হবে। হ্যাঁ, চুক্তিতে আমরা যেরকম পেয়েছি যে আখাউড়া 150 গজের ভিতরে আখাউড়ার ওখানে একটা রেলওয়ে প্রজেক্ট আছে, সেটা আমরা করব। আর চুক্তিতে একইভাবে বলা আছে 150 গজের ভিতরে ইন্ডিয়া এখানে বিএসএফ কাঁটাতারের বেড়া দিবে। তো 150 গজের ভিতরে দুইটা, একটা বাংলাদেশের ভিতরে স্থাপনা হবে আর একটা ইন্ডিয়ার ভিতরে এই কাঁটাতারের বেড়া হবে। তো সেই চুক্তি অনুযায়ী কাজটা করছে, এখানে অবৈধ কোনো কিছু হচ্ছে না। এদিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ ঘরে কয়েকদিনের উত্তেজনার পর সোমবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমান্ত উত্তেজনা নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সোমবার ভারতের ANI, NDTV সহ বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৈঠক শেষে দুপুরে দিল্লির সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় উপ হাইকমিশনার নুরুল ইসলামকে। বাংলাদেশ সীমান্তে নির্দিষ্ট 5টি স্থানে বেড়া দেওয়ার চেষ্টা করছে অভিযোগে গতকাল রোববার প্রণয় বর্মাকে তলব করে ঢাকা। এদিন বিকেল 3টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রণব বর্মা। সেখানে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে প্রায় 45 মিনিট ধরে তাঁর বৈঠক হয়। এর পরদিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি যেন নিজেই রোগী সেজে বসে আছে। মাসের পর মাস একজন চিকিৎসক দিয়ে চলছে 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরা ছুটছেন জেলার বাইরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। বিস্তারিত সহকর্মী রাশেদুজ্জামান বাবুর পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্টে। পঞ্চগড় জেলার 5টি উপজেলার মধ্যে প্রান্তিক উপজেলা আটোরিয়া। অর্থনৈতিকভাবে এই উপজেলার মানুষ তেমন স্বাবলম্বী নয়। অধিকাংশ মানুষ কৃষিকাজ সহ শ্রম বিক্রি করে জীবনযাপন করেন। ফলে স্বাস্থ্যসেবা নিতে গেলে পড়তে হয় ভীষণ অসুবিধায়। এই উপজেলার 5 লাখ মানুষের অধিকাংশ মানুষের চিকিৎসার ভরসার জায়গা আটোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসে এখানে। অনেকে প্রাথমিক চিকিৎসা নেন, আবার অনেকে হন ভর্তি। তবে রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সটির। দীর্ঘদিন ধরে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। রয়েছে জনবল সংকট। এখানে ভালো ডাক্তার নাই, ভালো দেখাশোনার মতো কোনো পরিবেশ নাই। এইভাবে খালি আমি না, এখানে যতগুলা আছে সবারই এই ধরনের সমস্যা। ডাক্তার নাই গতিকে আর কি সেবা দিতে পারে না। ডাক্তারের অভাব, ডাক্তার এখানে নাই। ডাক্তারের জন্য এখানে
অনেক রোগী আসে কিন্তু ডাক্তার অভাবে ঠাকুরগাঁ দিনাজপুর রংপুরের দিকে যায়। ডাক্তার না পাওয়ার জন্য আমাদেরকে আউটরিয়া ঠাকুরগাঁ বা রংপুর এখানে যাইতে হয়, আমরা যাইতে পারি না, আমরা গরিব লোক। একটা ডাক্তার আছে, এই ডাক্তারে মনে করেন সামলাইতে পারে না, তো আরো ডাক্তারের প্রয়োজন আছে। এমনকি গুরুতর রোগী এলে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে একদিকে অসহায় মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে অর্থ ব্যয়ে অন্যত্র চিকিৎসা নিতে হচ্ছে তাদের। আমাদের এই হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসারের পোস্ট হচ্ছে 28টি, কিন্তু বর্তমানে এখানে আমি একাই পোস্টেড আছি। বিশাল এই জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে 24 ঘন্টা কার্যক্রম চালু রাখতে হয় বলে জানান জেলার সিভিল সার্জন। গত দিনগুলোতে একজন মেডিকেল অফিসার নিয়ে যে আমরা সেবা দিচ্ছিলাম, তো আশা করছি যে এখন থেকে আরো উন্নত এবং অধিক ভালো সেবা আমরা এই যে নতুন পদায়িত ডাক্তার যারা আছেন তাদেরকে দিয়ে প্রদান করে যেতে পারবো। দ্রুত আটোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চান কর্মরত চিকিৎসক ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরায় ভোমরা লক্ষ্মীদাড়ি সীমান্তে কৃষকদের জমি নিয়ে বিজিবি বিএসএফ বিতর্ক, পতাকা বৈঠক। এ বিষয়ে জানতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের সঙ্গে। সুমন, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। ইশিকা, দাঁড়িয়ে আছি যে ভোমরা যে সীমান্ত সড়ক, সেই সড়কের কাছে। আপনি জানেন যে গত রবিবারে পতাকা বৈঠক যেটি অনুষ্ঠিত হয়েছে, এটির কারণ হলো সাতক্ষীরার যে ভোমরা সীমান্ত এলাকা, লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকা, বিপরীত পারে হচ্ছে ঘোজাডাঙ্গা। এখানে দুইজন কৃষক, বিশেষ করে নজরুলের মাত্র 10 গজ একটি জমি, সেটি দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশের এই নজরুল তার জমি চাষাবাদ, তার পূর্বপুরুষরাও চাষাবাদ করে আসছে, যেটি নিয়ে কখনো কোনো বিবাদ হয়নি। হঠাৎ করেই রবিবারে এই বিবাদটি সৃষ্টি হওয়ার পরে বিএসএফ সেখানে বাধা দেয়। বাধা দিলে প্রথমে বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে তাদের সাথে বিএসএফ এর সাথে আলোচনায় আসে। এর পরবর্তীতে বিএসএফ এর সাথে আলোচনায় বসে বিজিবির ব্যাটালিয়ন পর্যায়ের কমান্ডার বৃন্দ। তারা পতাকা বৈঠকে মিলিত হয় রবিবার। পরে গতকাল সোমবার পরপর 4টি গুলির শব্দ শোনা যায়। এটি ভারত পারের ভিতরে। এই শব্দ শোনার পরে সতর্কতা তৈরি করা হয় এবং নজরদারি বাড়ানো হয় বিজিবির পক্ষ থেকে। আমরা বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার এবং রিজিওনাল কমান্ডার 3 পর্যায়ে কথা বলেছি। 3 জনই আমাদেরকে জানিয়েছেন যে এটি বিএসএফ এর নিজস্ব ব্যাপার। তারা ভারতের মধ্যেই সতর্কতামূলকভাবে এটি সাউন্ড গান হতে পারে বা গুলি ছুটতে পারে। তো সেই কারণেই এটি বিশেষ করে 300 গজ ভিতরে থাকার কারণে কোনো প্রতিবাদমূলক জায়গায় যাওয়া যায়নি। তবে তাদের কাছে জানতে চাওয়া হয় যে কি কারণে এই গুলি হয়েছে। তারা বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে জানানো হয় এটি মূলত সেখানে চোরা কারবারিদের সতর্ক করবার জন্যই এটি করা হয়। চোরা কারবারির অবস্থান অনুমান করেই এটি করা হয়েছে। এখনো পর্যন্ত সীমান্ত পরিস্থিতি থমথমে আছে এবং আগামীকাল কিন্তু 2 দেশের সার্ভেয়াররা ওই জমি জরিপ করবে। এই ছিল সর্বশেষ। ইশিকা, সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা ভোমরা লক্ষ্মীদাড়ি সীমান্ত পরিস্থিতির বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। পৌষ মাসের প্রায় শেষ প্রান্তে এসে দিন ও রাতের তাপমাত্রা আবারও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আপাতত কমছে শীত ও কুয়াশার দাপট। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকলেও পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা কমেছে। শেরপুর, হবিগঞ্জে কুয়াশা নেই, কমেছে শীতের তীব্রতাও। এদিকে শীতের কারণে বিপাকে রয়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগ আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে জানা গেছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বর্তমান সময়ে শীত কিছুটা কমে এসেছে,
কিছুদিন আগে তীব্র শীত অনুভূত হয়েছিল। ঠান্ডার তুলনায় এই সপ্তাহ ঠান্ডাটা একটু কম আর কি। এখন একটু সূর্যটা দেখা যাচ্ছে কিন্তু ঠান্ডাটা কমেনি। বাতাস, আমরা শ্রমজীবী মানুষ কিভাবে যে কর্ম করবো। এবারও প্রচণ্ড শীত জেগে বসেছে এবং তারপরে আবার মাঝারি শৈত্যপ্রবাহ চলতেছে। এই জন্য জনজীবন একেবারে বিপর্যস্ত বলা যায়। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা দিনে আনে দিনে খায় তাদের কিন্তু আপনার অনেক সমস্যা হচ্ছে। মৌলভীবাজারের পাহাড়ি টিলায় সম্ভাবনার হাতছানি দিচ্ছে কফি। অনাবাদি জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই ফসলের বাগান করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান। তাঁর বাগান দেখতে বিভিন্ন জেলা থেকে আসছেন কৃষকরা। সহকর্মী সালেহ এলাহি কুটির প্রতিবেদন জানাচ্ছেন শামীম হোসেন। অবাক করা হলেও দেশে সম্ভাবনার দুয়ার খুলছে কফি আবাদ। মৌলভীবাজারের আকবরপুরের পাহাড়ি টিলার জমিতেই গড়ে তোলা হয়েছে বাগান। প্রায় 6 একর জায়গা জুড়ে 2019 সালে আনারস বাগানের মধ্যেই কফি চাষ শুরু করেন স্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান। বর্তমানে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের প্রায় 1000 কফি গাছ আছে তার বাগানে। প্রথমে প্রক্রিয়াজাত করার সুযোগ না থাকলেও বর্তমানে কৃষি বিভাগের দেয়া 2টি মেশিনে স্বল্প পরিসরে হচ্ছে প্রক্রিয়াজাত। আমার এখানে খুব ভালো ফলন হয়েছে। আমি কফি লিয়া খুব চিন্তার মাঝে আসলাম যে আমি কফি কিভাবে এটা প্রক্রিয়াজাত করবো। আমি আসছি অবশ্য আগে কফি উঠেই আমি একটু অল্প দামে প্রায় 250 টাকা কেজিতে আমি বিক্রি করছি। এ যাবতে আমি কফি উঠাইয়া আমি একটা মেশিন পাইছি, মোটামুটি আমি লাভবান হইতাম পারছি। মান্নানের দেখা দেখি জেলায় অন্য পাহাড় টিলায়ও সাথী ফসলের সঙ্গে বাড়ছে কফি চাষ। আগ্রহী হচ্ছেন প্রবাসীরাও। সদর উপজেলায় আনারস বাগানে এবং টিলা জাতীয় জায়গায় আমরা কফি চাষ শুরু করেছি 2019 সাল থেকে। এখন এটা খুবই জনপ্রিয় হয়েছে। কফি গাছের মধ্যে খুব সুন্দরভাবে কফি ধরছে, ফলনও ভালো হয়েছে। ইনশাআল্লাহ আমরা এটা বাজারজাত করব। কৃষক প্রশিক্ষণে মান্নানের কফি বাগান দেখে চাষের আগ্রহ দেখেন নরসিংদী জেলার কৃষকরাও। নরসিংদী থেকে আসছি কফি বাগানে। আমরা এটা অনেক কফি বাগান দেখে অনেক ভালো লাগছে। এটা আমরা নরসিংদী থেকে করতে চাই। কফি চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করছেন নরসিংদী জেলার কৃষি কর্মকর্তা। নরসিংদীতে উঁচু জমিতে এবং যেসব জমিতে অন্য কোনো ফসল হচ্ছে না সেসব জমিতে তারা এই চাষটি সরবরাহ করবে। কফি বাগান দেখে যদি আমাদের কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং কফি চাষ করে তাহলে কফির উপর আমদানি নির্ভরতা আমাদের অনেক কমে যাবে। পাহাড় টিলায় চাষাবাদ বাড়াতে কাজ করছে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা যদি এটা বাণিজ্যিক আকারে আরো বেশি করতে পারি, আমার মনে হয় যে আমাদের চাহিদা মেটাতে পারবে। সংশ্লিষ্টদের মতে আগামীতে চা, আনারস, লেবু, কমলার মতোই কফি চাষেও সমৃদ্ধ হবে মৌলভীবাজার। নিউজ ডেস্ক, দেশ টিভি। পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে কয়লা ভিত্তিক RNPL বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ 50 জনের নামে মামলা হয়েছে। রোববার বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ধানখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন মোল্লা ও সোহেল মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের 34 জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত সবার বাড়ি উপজেলার গিলাতলা, লোন্দা ও ধানখালী গ্রামে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাত সহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। জমি জমার বিরোধের জেরে বাড়ি ছাড়া জুলাই আন্দোলনের সমন্বয়ক রোমানা খান। জানা যায়, জমি কেনা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল প্রতিবেশী সূর্যত আলীর সঙ্গে। ফসল নষ্ট সহ কয়েক দফায় হামলাও করা হয় রোমানার বাড়িতে। এখন প্রাণ ভয়ে বাড়ি যেতে পারছেন না তিনি। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আন্দোলনে ঢাকার রাজপথে সহপাঠীদের সঙ্গে রক্ত ঝরান রোমানা খান। সেই রোমানা খান ও তার পরিবার এখন ঘরছাড়া। 2021 সালে ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার প্রাসাদপুর গ্রামের রহিমা খাতুনের কাছ থেকে 21 শতক জমি ক্রয় করেন রোমানার বাবা নূর আলম খান। এ নিয়ে রহিমার ভাই সূর্যত আলীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। রাজনৈতিক পট পরিবর্তনে গত 5 আগস্টের পর স্থানীয় শ্রমিক লীগের নেতা আতিকুল ইসলাম এবং তার বাবা সূর্যত আলীর ক্রয়কৃত জমির ফসল ভেকু দিয়ে নষ্ট করে দখলে নেয়। দফায় দফায় বাড়িতে হামলা চালানো হয়। সবকিছু তছনছ করে রোমানার একাডেমিক কাগজপত্র লুট করা হয়। আমরা এর মধ্যে একটা ফৌজদারি মামলাও করি তাদের বিরুদ্ধে। মামলা ঠিক পরপরই ওরা আমাদেরকে, আমরা কেন সেনাবাহিনী এনেছি, কেন আমরা পুলিশের সহায়তা নিলাম,
সেজন্য আমাদেরকে দ্বিতীয় দিন 17 আগস্ট অতর্কিত হামলা করে। ওইটার পরেও হইলো যে ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে আমরা যদি এলাকায় থাকি তাহলে আমাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে। রোমানার পরিবারের উপর এমন ন্যাক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বাড়িতে নিশ্চিত থাকতে জোরালো আইনি পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। 200 মানুষ ভাঙচুর কইরা সব লয়ে গেছে আমার বাড়ি তুললেও চাক্কা মিলে মারে মারধর করে, তারপর অনেক সমস্যা দেখা, বাড়ি ঘর ব্যাগ ভাঙ্গা ব্যাগ নিছে গা। তবে অভিযোগের বিষয়ে সুরজাত আলীর ছেলে কামরুল শেখের কাছে জানতে চাইলে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করে এলাকাবাসীর উপর দায় চাপান। আর পুলিশ বলছেন রোমানারা ইচ্ছে করলেই বাড়িতে থাকতে পারেন, সেখানে সার্বক্ষণিক নজরদারি রয়েছে। না, এটা মিথ্যা, এগুলি অপহরণ না, এগুলি মনে বুঝেন তারা তো অন্য লাইনে চলে, আমাদের এলাকাতে আজিকান যে তারা কি ধরনের চলাচলে বুঝছেন, তারা কিন্তু অন্য লাইনে চলে। আমরা তো পুলিশ যাচ্ছে দেখতেছে, কোনো সমস্যা নাই তো। যদি নিজে তালা মেরে বসে থাকে তো এটা আমার কিছু বলার নেই। কেউ আসতেছে না, এটা তাদের বিষয়। এই ঘটনায় সমন্বয়ক রোমানা খানের পরিবারের পক্ষ থেকে 3টি এবং সুরজাত আলীর বাদী হয়ে 1টি মামলা করেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট নওয়াফ সালামকে লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। তার এই মনোনয়ন সংকটে থাকা দেশটির জন্য এক চমকপ্রদ পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা। লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয়ে স্থানীয় সময় সোমবার নওয়াফ সালামকে সরকার গঠন করতে বলে। এর আগে জোসেফ আউনের সঙ্গে পরামর্শকালে দেশটির সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা তাঁর প্রতি সমর্থন জানান। নওয়াফ সালাম সাম্প্রতিক বছরগুলোয় 2বার প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী ছিলেন। ব্যাপকভাবে একজন সংস্কারবাদী হিসেবে পরিচিত তিনি। আইসিজের প্রধান নির্বাচিত হওয়ার পর গেল বছর ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলা এবং অন্যান্য ট্রাইব্যুনালের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এই বিচারক। জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নওয়াফ সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার মধ্য দিয়ে দেশটির সরকার ব্যবস্থায় 2 বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল। এক সপ্তাহ হতে চললেও বাগে আসেনি লস অ্যাঞ্জেলেসের নিয়ন্ত্রণহীন দাবানল। দমকা বাতাসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এই দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন হতে পারে কয়েক বিলিয়ন ডলার, এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। প্রায় এক সপ্তাহ ধরে চলছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। প্যালিসেডস, ইটন সহ 3টি জায়গায় দাবানল নিয়ন্ত্রণহীন। এখনও প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আকাশ থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক উপাদান। এখন পর্যন্ত প্যালিসেডসে 23,000 একর জায়গা পুড়ে ছাই। বিবিসি বলছে এলাকাটির মাত্র 14% আগুন বাগে এসেছে। সামনে পরিস্থিতিকে উস্কে দিতে পারে দমকা হাওয়া। যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এমন পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি রেখেছে প্রশাসন, আর জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগুন নেভাতে প্রতিবেশী দেশগুলো থেকে প্রতিদিনই লস অ্যাঞ্জেলেসে ছুটে যাচ্ছে দমকল বাহিনীর বিশেষ টিম। শুরু থেকেই পাশে পাচ্ছে কানাডা ও মেক্সিকোকে। আর মার্কিন কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রশাসক ড্যানি ক্রিসওয়েল বলেন, প্রস্তুত রাখা হয়েছে সেনা সদস্যদেরও। দাবানল নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হতে পারে বলে ধারণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। অকল্পনীয় ক্ষতির মধ্যেও দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকায় সবাইকে ধন্যবাদ। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত সহায়তা অব্যাহত রাখব, যার জন্য প্রয়োজন কয়েক বিলিয়ন ডলার। এ মুহূর্তে আপনাদের নিরাপত্তার চেয়ে আমাদের অন্য কোনো অগ্রাধিকার নেই। এদিকে লস অ্যাঞ্জেলেসে স্মরণকালের এমন ভয়াবহ দুর্যোগের কারণে দ্বিতীয়বার পেছানো হয়েছে অস্কার মনোনয়ন। সোমবার আয়োজকরা জানান 23 জানুয়ারি ঘোষণা করা হবে ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সম্মানের এ মনোনয়ন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। খেলার সংবাদ। বিপিএল এর শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনাকে 8 রানে হারিয়েছে রংপুর রাইডার্স। হারতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষকে থামিয়ে দিয়ে বিপিএল এ নিজেদের প্রথম অবস্থান ধরে রাখল নুরুল হাসান সোহানের দল। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। ইফতেখার ও খুশদিল শাহ দুর্দান্ত জুটিতে
ঘুরে দাঁড়ায় টেবিল টপাররা। 36 বলে 43 রান করে ইফতেখার আউট হলেও ম্যাচে শেষ পর্যন্ত টিকেছিলেন খুশদিল। দলীয় সর্বোচ্চ 35 বলে 73 রান করে দলকে 186 রানের ভিত করে দেন এই ব্যাটার। 187 রানের টার্গেটে জবাব নির্ধারিত ওভারে 9 উইকেটে হারিয়ে 178 রান করে মিরাজরা। এদিকে প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 30 রানে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চট্টগ্রাম কিংস। টসে হেরে ব্যাট করতে নেমে 203 রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম কিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বোলারদের বোলিং তোপে হাবুডুবু খায় স্বাগতিক সিলেট। 8 উইকেটে 173 রান করে সিলেট। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার সিটির চেলসি লিভারপুল। রাত 1:30টায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যান সিটি। একই সময় চেলসি লড়বে বোর্নমাউথের বিপক্ষে। রাত 2টায় টেবিল টপার লিভারপুলের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। রিফাত আঞ্চুমের রিপোর্ট। প্রিমিয়ার লিগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না জায়ান্ট ম্যানচেস্টার সিটির। শিরোপা জয়ের দৌড়ে থাকা সিটিজেনরা পরাজয় দিয়ে আর ড্র করে হোঁচট খেতে খেতে লিগ শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। এবার তাদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। 34 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে ম্যান সিটি। সবশেষ 5 ম্যাচে টানা 3 ম্যাচে জয় পেয়েছে তারা। দলে নতুন কোনো ইনজুরির সমস্যা নেই। হালেন, ডি ব্রুয়না, ফোডেন সবাই রয়েছেন ফিট। সিটিজেনদের লক্ষ্যই থাকবে ম্যাচ জিতে তালিকার উপরের দিকে উঠে আসা। আরেক ম্যাচে চেলসির প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে 7 নম্বরে থাকা বোর্নমাউথ। সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না চেলসির। সবশেষ 5 ম্যাচে মাত্র একটি ম্যাচে জিতেছে অল ব্লুসরা। পালমার, সানচোসরা গোলের দেখা পাচ্ছেন না। বোর্নমাউথকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইবে চেলসি। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার লিভারপুল। 46 পয়েন্ট নিয়ে অলরেডরা লিগ শিরোপা জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছে। সম্প্রতি খেলা 5 ম্যাচে 3টিতে জয় পেয়েছে লিভারপুল। কার্ড নিষেধাজ্ঞায় এই ম্যাচে খেলতে পারবেন না ডারউইন নুনেস। সালা, গাকপো, ম্যাক অ্যালিস্টাররা জয়ের ধারা ধরে রাখতে মাঠে নামবে। তবে কাজটা মোটেও সহজ হবে না তাদের জন্য। পয়েন্ট টেবিলে 3 নম্বরে থাকা প্রতিপক্ষ নটিংহ্যাম রয়েছে দুর্দান্ত ছন্দে। সবশেষ 5 ম্যাচে সবগুলোতে জয় পেয়েছে তারা। তবুও শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য আর্নে স্লটের শিষ্যদের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।